সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। জাহেদ, স্বাগত আপনাকে। এরপরে আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। তুষার, আপনি বোধহয় এই ফ্রন্টলাইনে প্রথম এলেন, আপনাকে বিশেষভাবে স্বাগত। জাহেদ, আপনি জানেন যে এই মুহূর্তে বিশেষ করে ওসমান হাদির মৃত্যু ঘিরে রাজনীতি কিছুটা থেমে আছে, অনেকটা বলতে পারেন ঘোলাটে পরিস্থিতি। এরপর পরিস্থিতি হচ্ছে ধরেন নির্বাচনও কিছুটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। এখন মবক্রেসি এখন সবচেয়ে বেশি মানুষকে অস্বস্তির মধ্যে ফেলেছে। মিডিয়া আক্রান্ত হচ্ছে না, এটাও আর একটা অস্বস্তির কারণ, এবং মানুষ জানা নেই আসলে দেশটা কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কোথায় যেন আমরা যাই না, আমাদের আসলে গন্তব্যটা কোথায়, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। তো একটা ব্যাপার একটু ক্লিয়ার করা দরকার যে আমরা বাংলাদেশে যা ঘটে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার বা ছায়ানট উদিতিতে যা ঘটলো, এটা মবক্রেসির পার্ট, এটাকে মব বলবো কিনা, মানে বাংলাদেশ একটা নতুন ফেনোমেনন দেখলো। আমরা ভবিষ্যতে বাংলাদেশ যখন স্টাডিড হবে অন্যান্য দেশ, আমরা যেমন এখন তিউনিসিয়া, ইজিপ্ট, লিবিয়া এদেরকে স্টাডি করার চেষ্টা করছি পোস্ট আপরাইজিং সময়ের জন্য, বাংলাদেশকে যখন স্টাডি করে নতুন একটা ফেনোমেনন বেরোবে, পরিকল্পিত মব। মানে পরিকল্পিত মব কথাটা কেন বললাম, মব এই দুটো কিন্তু একসাথে যায় না। মব কখনো পরিকল্পিত হওয়ার কথা না, এটা একটা স্পন্টেনিয়াস ব্যাপার, আনকন্ট্রোল ব্যাপার। কিছু মানুষ, আমি একটা উদাহরণ দিই, যেমন ধরুন রাস্তায় একজন পকেট মার ধরা পড়লো, ওখানে মানুষ হঠাৎ করে কেউ কাউকে ডাকেনি, শুনেছে, সবাই এসে হাজির হয়েছে, হয়ে বিভৎস পেটাচ্ছে, অনেক সময় তারা মারাও যান। এটা একটা মব, আনকন্ট্রোল, একটা স্পন্টেনিয়াস গ্যাদারিং। প্রথম আলো, ডেইলি স্টারটা কি স্পন্টেনিয়াস কিছু ছিল? আমি মনে করি না। ইট ওয়াজ ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইনড। জাস্ট সামনে ব্যানারটা ছিল না, কেউ প্ল্যাকার্ড ব্যানার নিয়ে আসেনি। এর বাইরে আমি সিরিয়াসলি মনে করি, যেমন তো ওসমান হাদির মৃত্যুটা হঠাৎ করে হয়ে যায়নি, কিন্তু উনি বাঁচবেন না এটা বোঝা যাচ্ছিল। আর ইনসিডেন্টালি আমি ডক্টর হওয়ার কারণে এই ব্যাপারটা আরও বুঝতে পারছিলাম। অনেকগুলো শোতে বলেছি আসলে ওনার ফিরে আসার সম্ভাবনা একেবারে মিরাকুলাস কিছু না হলে হবে না, মানে জাস্ট আল্লাহ নিজে করছেন এরকম কিছু ছাড়া মেডিকেল সায়েন্সে সম্ভাবনা নেই। ফলে তারা এই পরিকল্পনাগুলো কিন্তু করতে পেরেছেন। সেজন্য এটা আসলে ঠিক মব বলে আমি মানতে প্রস্তুত না। এটার জন্য সমাজে নানান রকম ন্যারেটিভ দীর্ঘদিন থেকে তৈরি করা হয়েছে এদেরকে ভিলিফাই করার জন্য। এরপর এখানে অর্গানাইজ করেছে, অ্যারেঞ্জ করেছে। এবং আমি আমাদের শ্রদ্ধেয় সম্পাদক জনাব নুরুল কবিরের কথা যদি বলি, তিনি গতকালই সম্ভবত একটা টিভিতে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে খুব দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলছেন, 2.5 ঘন্টা তিনি যেখানে ছিলেন, তিনি একদম কনফিডেন্টলি বলছেন, হয় পুরো সরকার অথবা সরকারের একটা অংশ এটা হতে দিয়েছে। তো তার মানে একটা মবের মতো লুকে কিছু মানুষকে আনা হবে, তারা এখানে এসব করবেন এবং এটা হতে দেয়া হবে। যদি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম কিন্তু এই কথাটাই বলছেন, সরকারের একটি অংশ এর সঙ্গে যুক্ত, নাহলে কোনো উপায় নেই। ওখানে আমরা প্রথম আলোর ওখানে পুলিশের সাথে তর্কাতর্কি দেখছি, সেনাবাহিনী মাঠে আছে, ডেইলি স্টারের ওখানে সেনাবাহিনী ছিল, তারপরে এটা হলো না কেন? কেন স্টেপ নেওয়া গেল না? পুলিশ বলছে এতে গুলি হতে পারতো, মানুষ মারা যেতে পারতো। আমি মনে করি প্রয়োজনে, মানে পুলিশকে রাখা হয় বল প্রয়োগের জন্য, প্রয়োজনে বল প্রয়োগ করা হবে, করতে হবে। কারণ যারা ওখানে গেছেন তারা আসলে কোনোভাবেই ওসমান হাদির প্রতি শোক বা তার প্রতি শ্রদ্ধা দেখাতে চান নাই। ওসমান হাদি প্রথম আলো নিয়ে তার আপত্তির জায়গা ছিল, তারপর এটা এখন ভেসে বেড়াচ্ছে চারদিকে, প্রয়োজনে 10টা প্রথম আলো বানানো। এর আগে যখন ওখানে ওই যে জিয়াফত, গরু জবাই এসব হচ্ছিল, তখন উনি প্রতিবাদ করেছেন। সুতরাং এটা একেবারেই পরিকল্পিত আরেকটা অংশের কাজ, সেখানে সরকার জড়িত না থাকলে হতে পারে। তাহলে এটাকে আমরা ঠিক ওই অর্থে মব বলতে আমি প্রস্তুত নই। এটা একটা পরিকল্পিত ভ্যান্ডালিজম, এবং এটার উদ্দেশ্য সফল যদি হয় তাহলে সমস্যা, আর না হলে এটা র্যাদার ব্যাকফায়ার করেছে। সফল মানে হচ্ছে তাহলে তাদের উদ্দেশ্য কী ছিল, যে আলাপটা আমরা করছি, এটা নুরুল কবিরও বলছেন, আমরা দীর্ঘদিন থেকে বলছি। এবং আমি বলে দিতে চাই, ওসমান হাদি না, আরও এরকম টার্গেট কিলিং হতে পারে নির্বাচন পর্যন্ত, আরও এই ধরনের এনার্কি তৈরির চেষ্টা হতে পারে। কিন্তু এতদিন পর্যন্ত আমি যেটা ভাবতে প্রস্তুত ছিলাম না, যে আমার মনে হচ্ছিল শেষ পর্যন্ত সরকার অন্তত অ্যাজ এ হোল, উপদেষ্টা পরিষদ অন্তত অ্যাজ এ হোল নির্বাচনটা করতে চান। কিন্তু এখন যদি সেটা হয়ে থাকে, নির্বাচন, এই একটা ঘটনা ঘটলো, নির্বাচন পিছিয়ে দেয়া বা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের জন্য এরকম আরেকটা ঘটনা ঘটিয়ে আরও কিছু ঘটনা ঘটবে,
উসমান হাদি এক ধরনের নিউট্রাল। আমি যদি একটা মানে মানে কল্পিত সিচুয়েশনের কথা বলি, যেখানে কোনো পার্টির একজন মারা গেল, হত্যাকাণ্ডের শিকার হলো, তখন যদি পার্টির পরস্পরের মধ্যে সংঘাত লেগে যায়, সংঘাত লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়, পোস্ট আপরাইজিং মিডল ইস্টে এই ঘটনাগুলো ঘটেছে। তো এই প্রবণতা আছে, এই পরিকল্পনা আছে। এই পরিকল্পনাকে এখন আমাদের খুবই সিরিয়াসলি প্রশ্ন করতে হবে সরকারের তার ভূমিকাকে। কারণ সরকার, প্রধান উপদেষ্টা বলছেন শ্রেষ্ঠতম নির্বাচন হবে। আমি প্রথম থেকে বলছি শ্রেষ্ঠতম নির্বাচন এবার হবে না, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচনও যদি হতে হয়, অনেক অনেক কাজ সরকারকে করতে হবে। এবং এই ধরনের পরিস্থিতি, এই ধরনের অপ্রস্তুত অবস্থা সরকার দেখাতে পারে না, এবং আমাদের নাগরিক দিক থেকে সেই চাপটা জারি রাখতে হবে। হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক মানে মূল্যায়ন হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, নানা দিক থেকে হচ্ছে। যারা অপরাধ বিশেষজ্ঞ তারা বলছেন এই হত্যাকাণ্ডের মধ্যে কারা লাভবান হলো? লাভবান মানে নির্ধারিত হবে, মানে ক্ষতিও হতে পারে। যারা এটা খুবই মানে গ্যাম্বলের মতো, মানে জুয়ায় কি হয়, আপনি হয় অনেক কিছু জেতেন অথবা অনেক কিছু হারেন। যেমন ধরি, এই যা ঘটানো হলো প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, অনেকের তাদের সাথে দ্বিমত থাকতে পারে। একটা গণতান্ত্রিক সমাজে দ্বিমত থাকে, সমালোচনা হয়। উসমান হাদি কিন্তু নিজে কালচারালি ফাইট করতে চেষ্টা করেছেন। উনি মনে করেছেন যে এই কালচারাল ফাইটটা ঠিক না। উনি ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করেছেন। উনি তো প্রথম আলো, ডেইলি স্টার নিয়েও কথা বলেছেন, এবং না, উনি ওই জন্য পাল্টা কালচারকে তৈরি মনে করেন সাংস্কৃতিকভাবেই ফাইট করতে হবে। সেই জন্য উনি একটা আলাদা, ওখানে লাইব্রেরি আছে, পাঠচক্র হয়। একটু ব্যক্তিগত কথা, উনি আমাকেও কয়েকবার বলেছেন যাওয়ার জন্য। উনি বলছেন আপনি আমার ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ হলে আমি চাই এখানে সবাই আসুক, একটা পাঠচক্র আপনি একটু বলেন, একটু ইন্টারাক্ট করেন। তো আমি তার জায়গাটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখন যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে আসলে লাভ হলো তাদের, যদি নির্বাচন বানচাল হয়। যদি না হয় ক্ষতি হলো। আসলে যে শক্তিটা এটা করতে গেছে, এই শক্তি দেশের মানুষ এবং পৃথিবীর সামনে আসলে দেখিয়েছে তারা আসলে কি করতে পারে, কি করতে চায়। এটা তাদেরকে জনগণের মধ্যে একটা অংশের, অন্তত একটা বড় অংশের মধ্যে অত্যন্ত নেগেটিভ পারসেপশন তাদের প্রতি তৈরি হয়েছে। এটা নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে। সারওয়ার তুষার, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি কাছাকাছি একটা বিষয় হলো যে এটা কিন্তু মানে ধারণা করা যাচ্ছিল যে এই হাদির মৃত্যু সংবাদটা পৌঁছালে এরকম একটা পরিস্থিতি কেউ না কেউ তৈরি করবে, জল ঘোলা করার চেষ্টা করা হবে, একটা অস্থিতিশীল করার চেষ্টা করা হবে। এবং একটা দেশে এই ধরনের, বিশেষত আমরা এখন যে ধরনের পরিস্থিতির মধ্যে আছি, এরকম কিছু কিছু গ্রুপ থাকবে, এটা কিন্তু খুব আশ্চর্যের না। থাকবেই, অনেক ধরনের গ্রুপ থাকে। কিন্তু যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে সরকারের ভূমিকা। আজকে পর্যন্ত পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনা নিয়ে যেগুলো বলছেন, সেটা থেকে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে সরকারের একাংশের ইন্ধনে এই ঘটনাটা ঘটেছে। যেটা বর্ষিয়ান সাংবাদিক নুরুল কবির সাহেব, কিন্তু উনি যে ওখানে ছিলেন, উনি বলেছেন, এবং আমরাও পুরো ঘটনা তো অবজার্ভ করছিলাম। আমাদের একটা টিম গেছে আমাদের আহ্বায়কের নেতৃত্বে, সম্পূর্ণটা দেখে এরকমই মনে হয়েছে যে এটা ঘটতে দেওয়া হয়েছে। কারণ এই মৃত্যু সংবাদটা স্প্রেড হওয়ার সাথে সাথেই প্রথম আলোর পক্ষ থেকে সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে যে আমরা আজ করতে পারছি, এরকম কিছু হবে। আপনি দেখতে পেয়েছেন যে ডেইলি স্টারের সাংবাদিকরা যখন, ডেইলি স্টারে তো প্রথম আলো শেষ করে তারপর যাওয়া হয়েছে, এখন ডেইলি স্টারের সাংবাদিকরা যখন, যে বিশেষত জাইমা ইসলাম, তিনি যখন স্ট্যাটাস দিলেন যে আমরা এখানে মরতে যাচ্ছি প্রায়, তখন তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু ওখানে রাষ্ট্রীয় বাহিনী গেছে। রাগ পর্যন্ত মানে ওই পত্রিকা অফিসে হামলা ঠেকানোর জন্য কিন্তু ওখানে যায় নাই। এবং এইটা কেন করেছে, এটা বহুদিন ধরে এটা গুঞ্জন আছে যে সরকারের একাংশ আসলে মানে তারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়। এগুলো আমরা প্রধান উপদেষ্টার ইন্টেনশনের দিকে তাকিয়ে আমরা সবসময় এগুলোকে বড় করে দেখতে চাই নাই, যে প্রধান উপদেষ্টার ইন্টেনশনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখনও তিনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলছেন, কিন্তু এই ঘটনায় আপনি দেখবেন, আমার কাছে মনে হচ্ছে এই হাদির জানাজায় আমি ছিলাম, হাদির জানাজা এবং হাদির জানাজায় ওনার প্রধান উপদেষ্টার বক্তব্য যেটা তিনি সবার সামনে বললেন, এবং প্রথম আলো ডেইলি স্টারের এই হামলার ঘটনায় প্রধান উপদেষ্টাকে আমার কাছে মনে হচ্ছে তিনি কিংকর্তব্য বিমূঢ়, এবং পুরো পরিস্থিতি, তার যে লাগাম নাই তার হাতে, এটা তিনি এখন প্রকারান্তরে মেনে নিয়েছেন। এবং তিনি দেখবেন প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলা ঘটনা কিন্তু মোটামুটি কিছুই বলেন নাই, একদমই এটার ব্যাপারে চুপচাপ, যে উনি ব্যবস্থা নেবেন এই কথাটুকু উনি আর এখন বলছেন না। ওই জানা যায় উনি যখন বলেছেন লাখ লাখ মানুষ একসাথে বিচারের কথা বলেছে, যে বিচার দেখতে চাই আমরা, উনি কিন্তু ওনার এই 3-4 মিনিটের বক্তব্যে আমরা এটা বিচার করব, অপরাধীকে ধরবো, এই কথাটা একবারও বলেন নাই। ফলে এই হচ্ছে এই সরকারের এখনকার বর্তমান পরিস্থিতি, এবং এটা হয়তো হওয়ারই ছিল যেভাবে এই সরকারটা গঠিত হয়েছে। সামান্য একটা জিনিস আপনি দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যার
যে আমি বলবো যে এই সরকারের সবচেয়ে ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে যে এই মন্ত্রণালয়, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং এই ঘটনার পরে, এর আগেও তো কিন্তু অনেক ঘটনা ঘটেছে, অনেক সমন্বয়করা আহত হয়েছেন, অনেকগুলো আপনার রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছে গত 1-1.5 বছর যাবৎ। সে সময় ধরেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন ছিল। এমনকি হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, সেই গুলিবিদ্ধ হওয়ার 2 ঘন্টা আগেও সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি ব্যাপারে প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে আপনারা পেঁয়াজ নিয়ে কথা বলেন না কেন, উনি পেঁয়াজ নিয়ে কথা বলতে আগ্রহী বেশি। এবং এখনো পর্যন্ত এই হাদির ঘটনার পরে যে কোনো দেশে উনি মানে নিজেই দায় নিয়ে সরে যাওয়া উচিত ছিল, পুলিশের আইজিপির দায় নিয়ে সরে যাওয়া উচিত ছিল। এখনো বিশেষ সহকারী আরেকজন হচ্ছে এখানে, হ্যাঁ, আরেকজন হচ্ছেন আপনার যে প্রধান উপদেষ্টা যিনি বিশেষ সহকারী, স্বরাষ্ট্র বিষয়ক যিনি বিশেষ সহকারী, এই 3 জন, এই ট্রায়ো, এরা 3 জন তাদেরকে হয় তাদেরকে নিজে সরে যাওয়া উচিত ছিল, অথবা সরকারের তাদেরকে সরিয়ে দেওয়া উচিত ছিল। কারণ এই তফসিলের পরে আপনি মানে তফসিলের পরে অবস্থাটা যেখানে দাঁড়ালো, এবং সেখানে হাদির এই ঘটনার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে কথা বললেন যে আপনারা অস্ত্র লাইসেন্স দেওয়া হবে। এখন অস্ত্রের লাইসেন্স দেওয়া হলে কি আপনার বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমরা তাহলে বন্দুক যুদ্ধ করবো আর কি, ইলেকশন না করে আমাদেরকে বন্দুক যুদ্ধ করতে হবে এখন। এবং আপনি একটা জিনিস ভেবে দেখেন, ইলেকশনের সময় কিন্তু এটা অনেকবার আলোচনা হয়েছে যে বৈধ অস্ত্রগুলো, লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রগুলো আসলে উইথড্র করা হয়। সেখানে এখন আপনি প্রার্থীদের কাছে অস্ত্র দিতে চাচ্ছেন, এবং যার অস্ত্র কেনার সামর্থ্য আছে লাইসেন্স সহ, তিনি এটা পাবেন। এখন এটা জনগণের কাছে কি বার্তা দিচ্ছে, যে আমার প্রার্থীরা আমার কাছে ভোট দিতে আসছে, তাদের আসলে কোমরের মধ্যে অস্ত্র, পিস্তল, কিংবা তাদের পাশে গানম্যান, এই দুটো জিনিস তো হচ্ছে। এখন এইটা করে কিন্তু আমরা এটা বারবার বলেছি যে বিচ্ছিন্নভাবে অমুক তমুককে নিরাপত্তা দিয়ে এটা সমস্যা সমাধান করা সম্ভব হবে না। সমস্যা সমাধান করতে হলে শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে ছাড়া পাচ্ছে, ধারাবাহিকভাবে কিভাবে ছাড়া পাচ্ছে, জামিন পাচ্ছে, এটা আপনাকে খতিয়ে দেখতে হবে। এটা সরকারের ভেতরে এই ভূত আছে যারা এগুলো ছেড়ে দিচ্ছে। তারপর হচ্ছে আপনার অস্ত্র উদ্ধার করতে হবে, অভিযান চালাতে হবে, এবং এইভাবে করে আপনি একটা মানে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে পারবেন। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কিন্তু উদ্দেশ্য খুব পরিষ্কার, তারা নির্বাচন বানচাল করতে চায়। যদি নির্বাচন তারা বানচাল করতে না পারে, তাহলে তারা এমন একটা পরিবেশ তৈরি করবে যেখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে মানে ভোটার টার্ন আউট কমে যাবে। মানুষ যদি ভয় পায় যে এরকম পরিবেশ ঘটবে, ইলেকশনের দিন এই ঘটবে, আমরা যখন এলাকায় যাচ্ছি আমাদেরকে মানুষ একটা কথা বলছে যে আপনারা শুধু সুষ্ঠু ভোটের পরিবেশটা নিশ্চিত করে দেন, তারপর আমরা আমাদের ইচ্ছা মতো ভোট দেবো। তো সেই পরিবেশটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে ভোটার টার্ন আউট কম হবে। আপনি কীভাবে ঐতিহাসিক নির্বাচন করবেন, আপনি কীভাবে শ্রেষ্ঠ নির্বাচন করবেন? প্রধান উপদেষ্টা বলছেন এটা দেশ রক্ষার নির্বাচন। এখন তো নির্বাচনকে রক্ষা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো এই পরিস্থিতির কারণে আমার কাছে মনে হচ্ছে যে পুরো পরিস্থিতির উপর সরকারের গ্রিপ নাই। এখন এটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে এটা খুব কঠিন বলা, কিন্তু আশাবাদী হতে পারছি না আর কি সার্বিক পরিস্থিতি দেখে। অনেক ধন্যবাদ। জাহিদ, সরকার প্রধান এই ব্যাপারে দায়িত্ব এড়াবেন কিভাবে? প্রশ্ন এখানে দায়িত্ব এড়ানো। ধর আমি আবার জনাব রুহুল কবিরের কথাটাই আসি। ধরে নিলাম আমরা একটা অংশ এটার সাথে জড়িত, তো ডক্টর ইউনূস খুব সহিভাবেই নির্বাচন চান, ধরেন আমি বিশ্বাসও করি। তো উনি ওই জায়গাটায় বসেছেন, ওনার কাজ হচ্ছে যারা নির্বাচন বানচাল করতে চায় প্রয়োজনে তাদেরকে বের করে দেবেন। উনি নতুন উপদেষ্টা নেন বা যাই করেন সেটা করবেন। দিনের শেষে আমি জানি না, মানে আমি কয়েক মাস থেকে একটা কথা বলছি যে এই সরকার অনেক কিছু করে ফেলতে পারবে, আমি সেটা মনে করি না। আমরা অনেকে মানে খুবই ভুল ধরনের এক্সপেকটেশন রেখেছে। একটা গণঅভ্যুত্থান পরবর্তী ধ্বংসপ্রাপ্ত স্ট্রাকচারের দেশে অনেক কিছু করে ফেলা যায় না। আমি আমার এক্সপেকটেশন অনেক কম রাখার পরও সরকারের উপরে একেবারেই খুশি না। তারপর একটা কথা বলতাম যে শেষ পর্যন্ত যদি একটা মোটা থেকে ভালো নির্বাচন দিয়ে উনি বিদায় হতে পারেন, ওনার শেষ রক্ষাটা হয়। আমি ওনার শেষ রক্ষা হবে কি না এখন সেই প্রশ্ন এসছে। তাহলে আসলে এই প্রশ্ন আমার করার সুযোগ আছে, তৈরি হতে পারে যে এটা কি তাহলে উনি আসলেই চান কি চান না। কারণ ওনার কাজ বলবে উনি আসলে কি চান। উনি যদি শেষ পর্যন্ত তো নির্বাচনটা করে যেতে চান ঠিক মতো, তাহলে সেটার কোনো না কোনো ধরনের একটা বহিঃপ্রকাশ থাকবে, রোগের মতো, রোগের সিমটম থাকে। সিমটম দেখে আপনি বুঝবেন যে রোগ আছে। ঠিক একইভাবে স্বাস্থ্যেরও সিমটম আছে, আপনি দেখলে বুঝবেন যে উনি এটা করছে, তো উনি এটা চাইছেন। আমরা কোনো ম্যানিফেস্টেশন দেখছি না। তো একটা অংশ যদি থাকে সরকারের ভেতরে সরকার, জি, ওই সরকারকে নিউট্রাল করা, ওই সরকারকে প্রয়োজনে বাধ্য করা, ওই অংশটার কথা বলছি। উনি যদি এটা পার্ট না হন, এখানে একটু জরুরি কথা আছে। এখন উনি যদি এটার পার্ট হয়ে বসেন, ভয়ঙ্কর কথা। আর যদি না হন, আমরা আপাতত ওনাকে সেটার পার্ট না ধরছি, তো ওটার জন্য উনি কি করছেন? কিছু করছেন না। এবং এই পত্রিকাগুলো, তাহলে উনি কেন পারছেন না? আমি জানি না, আমি আসলেই জানি না। আমি সোফার যেটা দেখেছি, আমি দুঃখিত এভাবে বলার জন্য, তো মানে প্রশাসক হওয়ার জন্য একটা দেশ, বিশেষ করে আবারও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা দেশ চালানো আমাদের অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠিন ছিল। কঠিন না, একটা স্বাভাবিক দেশে উনি চালানোর মতো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি ওনার আছে বলে আমার মনে হয় না। আমি আবারও দুঃখিত, একটা মোটিভেশনাল স্পিকারের মতো উনি কথা বলেন, উনি মনে করছেন এটা দিয়ে একটা দেশ চালানো যাবে।
বাংলাদেশের মতো দেশ এটা দিয়ে শান্তির সময়ও চালানো যায় না। আর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের সংঘাতময় পরিস্থিতিতে ভেঙে পড়া পুরো স্টেট স্ট্রাকচারের মধ্যে এটা হতে পারে না। আপনি কোথাও না কোথাও আপনাকে শক্তি দেখাতে হবে। শক্তি সম্পর্কে মানে পাওয়ার সম্পর্কে একটা বিখ্যাত কথা আছে বাংলায়, কথাটা এরকম, আপনার যদি ক্ষমতা থাকে এবং আপনি যদি লেজিটিমেটলি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা ব্যবহার না করেন তাহলে সে ক্ষমতা আপনি হারাবেন। এই সরকারের লেজিটিমেটলি পাওয়ার ব্যবহার করার প্রচুর জায়গা এসেছিল, প্রচুর সুযোগ এসেছিল। আজকে শুধু প্রথম আলো ডেইলি স্টারের কথা বলছি না, এই সাহসটা একদিনে হয়নি, এটা আরো বহু আগে থেকে হয়েছে। আপনি সেই লেজিটিমেটলি পাওয়ার ব্যবহার করে দেখাননি, দেখালে কিন্তু আজকে মানুষজন সমস্যায় পড়তো না। এই যে সরকার বলে না যে বল প্রয়োগ করলে ওনাকে তো সব সুযোগই দেওয়া হয়েছে, সব ক্ষমতাই দেওয়া হয়েছে, তারপরে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। জি, আগে তারপরে না পারার কি আছে আমি তো বুঝলাম না। ওনাকে আমরা ভুল মানুষই চুজ করেছি হয়তো। এই যে কঠোর হওয়া, শক্ত হওয়া, প্রয়োজনে যে কোনো কিছু হতে পারে, একটা বাহিনী তো বল প্রয়োগ করবে, দেশের স্বার্থে আপনাকে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নজির তৈরি করতে হবে যে না আমি এটা হতে দেব না। বিশেষ করে নির্বাচনের তফসিলের পরে যখন এই ধরনের ঘটনা আপনি ঘটতে দেন, এটা তো আসলে প্রশ্ন তৈরি করবে। এবং আর পরের বাকি যে কথাটা আছে এটা ভয়ঙ্কর। আবারও বলছি, সারওয়ার তুষার যেটা বলছেন যে মানুষ কি চায়, মানুষ একটাই চাইতেছে যে নিরাপত্তা। একদম তাই। এটা সেটা নিশ্চিত করতে অসুবিধা কি? উনি জানেন, আমি বলছি আসলে উনি জানেন। তার মানেটা কি? তার মানে তো ওনাকে নিয়েই তো সমস্যা হচ্ছে। নিশ্চয়ই সমস্যাটা ওনাকেও। আমি আবারও বলছি, এটা যদি উনি ওনার দুর্বলতার জন্য না পারেন, এটা একটা অপশন, এটাও ভয়ঙ্কর খারাপ। দিনের শেষে আমার তো নিরাপত্তা রক্ষিত হয় না। আরেকটা হচ্ছে উনি এই পুরোটার পার্ট, উনি বাইরে এসে এক ধরনের অ্যাক্টিং করার চেষ্টা করছেন, এটা আরেকটা অপশন। আমি এটা এখন এতটা এক্সট্রিম হয়তো এখনো ভাবছি না, কিন্তু উনি নিয়ন্ত্রণ করছেন না। আরেকটা কথা একটু বলে রাখা দরকার, আমি সেনাবাহিনীর প্রতি একটু বলতে চাই। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু মাঠে আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে হচ্ছে তাকে সিভিল প্রশাসন ডাকার দরকার নেই, সে পরিস্থিতি অনুযায়ী তার মতো করে সিদ্ধান্ত নিতে পারে। আমাদের সেনাবাহিনীর মনে রাখা উচিত হবে, এই বাহিনীর এই একটা প্রতিষ্ঠানের উপরে কিন্তু আমাদের রেসপেক্ট আছে, আস্থা আছে। সব কিছু ঠিক আছে, সব ভেঙে ফেলার পরও কিছু সেনা কর্মকর্তাকে খুব বাজেভাবে তিনি ব্যবহার করেছেন, তারপরও প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীর প্রতি কিন্তু আমাদের আস্থা বিশ্বাসের জায়গা আছে। সেটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তারা মাঠে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ঘটছে, তাদেরও সতর্ক থাকা দরকার। না, দিনের শেষে তো ওই সরকার প্রধানকে একদম তাই, দায় তার। সেই তুষার যেটা কি বললেন, ওই জাহেদ যেটা বললেন, এখান থেকে এখন তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ তো এই সরকারের উপর যথেষ্ট আস্থা রেখেছে এবং গত 1.5 বছরে সরকারের অনেক ব্যর্থতা ছিল, অনেক নাকামিয়াবি ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের এই কাণ্ডজ্ঞানটা ছিল যে অবস্থা থেকে এই সরকার গঠিত হয়েছে তা সে যদি মোটামুটি কাটিয়ে দিতে পারে তবু চলবে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলোর আসলে কোনো মানে এক্সকিউজ চলে না। এর মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বারবার এই কথাটা ধারাবাহিকভাবে যে জিনিসটা নিয়ে সরকারের যে জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে, এমনকি যখন আমরা সংস্কারের আলোচনার মধ্যে ছিলাম ন্যাশনালি, তখনও আইন শৃঙ্খলা পরিস্থিতিটাই প্রধান আলোচনার বিষয়বস্তু ছিল। এটা কখনোই কিন্তু বেটার হয় না, এক মুহূর্তের জন্য গ্রাফ ঊর্ধ্বমুখী হয় না, এটা সবসময় নিচে নেমেছে। এই যে আপনি এই ঘটনাটাই দেখেন, মোহাম্মদপুর, এই ঘটনার সাথে কিন্তু মোহাম্মদপুরের হাতির এই আলোচিত ঘটনার সাথে মোহাম্মদপুরের একটা সম্পর্ক আছে। যেটা হচ্ছে এই অপরাধী কোথায় ছিল? মোহাম্মদপুরে। এবং মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নিয়ে কি পত্রপত্রিকা রিপোর্ট হয় নাই? প্রতিদিন প্রায় অলিতে গলিতে লাশ পড়ে থাকতে দেখি আমরা, দেখি নাই? ছিনতাই, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এত স্বাভাবিক হয়েছে মানুষ এটাকে আর পাত্তা দেয় না, এরকম অবস্থা চলে গেছে। আপনি কি শুধুমাত্র ঢাকা শহরের মোহাম্মদপুরকে সিকিউর করতে পেরেছেন? পারেন নাই। এবং এটার এক্সকিউজ কি? আপনি পুলিশের মনোবল নাই, পুলিশের এটা নাই, সেটা নেই, এগুলো তো কোনো কথাই না। পুলিশের একটা বাহিনী আছে এবং সেই বাহিনীকে আপনার তার কর্তৃত্ব আছে, তার কি করতে হবে সেই জুরিসডিকশন সে জানে, তাহলে তাকে আপনি কমান্ড দেন নাই কেন? এবং বা সে করে নাই কেন? তাহলে যারা করছে না তাদেরকে শনাক্ত করছেন না কেন? আমরা তো বুঝতেই পারি যে ভেতরে কিছু পক্ষ আছে যারা আসলে নিষ্ক্রিয়, কখনো নিষ্ক্রিয় থাকে, কখনো স্যাবোটেজ করে, কিছু একটা করে। কিন্তু সরকার তো সেই জিনিস যে হচ্ছে, যেটা জায়েদ ভাই বললেন, যে আপনার ক্যাবিনেটের মধ্যে কারা ডিস্টার্বিং এলিমেন্টস, এই ডিস্টার্বিং এলিমেন্টসদেরকে নিউট্রাল করার দায়িত্ব তো আমরা বাইরে থেকে করবো না, এটা তো আপনাকেই করতে হবে। এখন আপনি দেখবেন যে ঘটনা ঘটলে রাজনৈতিক দলগুলো বিবৃতি দেয়, সরকারও বিবৃতি দেয়। আর সরকার যখন বিবৃতি দেয়, অ্যাকশন নেয় না, তখন কিন্তু এটা মানুষের মধ্যে আরও বেশি কনফিউশন তৈরি করে। ফলে আমি যখন এলাকায় যাচ্ছি, মানুষের মধ্যে একটা প্রশ্ন কনসিস্টেন্ট, একটা তো তারা বলে যে সুষ্ঠু নির্বাচন। আমরা যখন ভোট চাইতে যাই, মানুষ বলে ভোট হবে, এই কথা প্রশ্নটা করে, এখনও করে। এটা 6 মাস আগেও করেছে, এখনও করছে। এবং যত দিন যাচ্ছে এই প্রশ্নটা এখন বিভিন্ন প্রার্থীদের মধ্যে আছে। আজকে একজন হেভিওয়েট প্রার্থী, আমি নাম বলবো না, ওনার প্রতি সম্মান জানিয়ে, ওনার সাথে আমার দেখা হয়েছে, খুবই আলোচিত মিডিয়া এবং আপনারা সবাই চিনবেন। তিনি আমাকে বলছেন ভোট হবে, মানে একজন প্রার্থী পর্যন্ত
মানে তার নিশ্চিত মধ্যে- না। মানে নিশ্চিত না, তার মধ্যে কনফিডেন্স নাই। তাহলে আমি কিভাবে মানুষের কাছে যাব? ভোটের আছে কয়দিন, এখনো 50 দিন নাই মনে হয়, 50 দিনের কম আছে। সার্বিক পরিস্থিতি দেখে আমার কিন্তু মনে হচ্ছে না যে দেশে একটা ভোট 50 দিন আগে বাংলাদেশে মোটামুটি 3 মাস আগে থেকে ভোটের একটা পরিবেশ তৈরি হয়, একটা সারা দেশ ভোটের মধ্যে ঢুকে যায়। আমি কিন্তু সেটা দেখতে পাই না। আমরা এলাকায় যাই, এখনও মানুষের সাথে কথা বলি, মানুষকে অভয় দেওয়ার চেষ্টা করি, কিন্তু সার্বিক পরিস্থিতি দেখে মনে হয় না যে দেশের সামনে 50 দিনের মাথায় একটা ভোট চলে আসবে। এখন আসলে কিন্তু চলে আসবে 50 দিনের মধ্যেই, কিন্তু যেটা হবে যে সহিংসতা ঘটতে থাকবে। যারা এই নির্বাচনে আসতে পারছে না তারা এখানে সহিংসতা ঘটানোর চেষ্টা হবে। যে সকল, এবং এই পরিস্থিতিতে আরও একটা ঘটনা ঘটবে, এমনকি যে সকল প্রার্থী দেখবে যে তার পরাজয় নিশ্চিত, যারা অংশ নিচ্ছে তারা দেখবে একটা ভয় ঢুকিয়ে দেয় মানুষের মধ্যে, একটা হাঙ্গামা করি, ককটেল ফুটাই, গোলাগুলি করি, তাতে করে ভোটার টার্ন আউট কম হবে। কিন্তু আপনি তো ব্যবস্থা নিতে পারবেন না। আমরা তো বিভিন্ন জায়গায় কারা, ধরেন জেলা পর্যায়ে যে ইন্টেলিজেন্সগুলো থাকে, যে কারা আসলে একটা ইউনিয়নের সমস্যা করতে পারে, কারা একটা উপজেলার সমস্যা করতে পারে, এগুলো মোটামুটি হাতে গোনা এবং মুখ চেনা লোকগুলোই থাকে। এবং তারা কবে জামিন পেয়ে বেরিয়েছে, কি হয়েছে, সব কিন্তু গোয়েন্দাদের কাছে থাকে। তো ব্যবস্থা কেন নেওয়া হয় না এটা আমরা জানি না। এবং প্রত্যেকটা আসনে এরকম আছে যে একটা নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য ওখানে কারা কারা আসলে কাজ করবে। তো এটা যদি আপনি না করেন সেটার কোনো আসলে এক্সকিউজ নেই। এবং মানুষ কোথায় যাবে? মানুষ আসলে আবারও দীর্ঘ হতাশায় ভুগবে, এবং দীর্ঘ হতাশায় ভোগার পরে আবার যখন সুযোগ পাবে তখন আবার একটা আপরাইজিংয়ের মতো পরিস্থিতি হবে। কিন্তু আমি কিন্তু এত আপরাইজিংয়ের মধ্যে থাকতে চাই না। আমি একটা স্টেবিলিটি চাই, যে বাংলাদেশের মানুষ বারবার এসে জীবন দেবে এবং আমরা সেটা নিয়ে সেলিব্রেট করব, তারপর আবার দেশ আগের জায়গায় যাবে। এটা কিন্তু কোনো সমাধান না। আমাদের একটা স্টেবিলিটি জায়গায় যেতে হবে এবং একটা মানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা স্থায়ী পদ্ধতি লাগবে। এইটা হলো বেয়ার মিনিমাম যেটা আমাদের করতে হবে। সেই পথ কিন্তু ক্রমেই ঘোলাটে হয়ে যাচ্ছে। যাই হোক, কিন্তু পরিস্থিতিটা আমরা যেভাবে যদি দেখি, যেটা তুষার উল্লেখ করলেন, মানুষ বলে যে কবে নির্বাচন হবে কিনা, যদি নির্বাচন না হয় তাহলে পরিস্থিতিটা কি হতে পারে? জাহেদ, আপনার কি? আসে তার আগে একটা কথা বলি, এটা অসংখ্য জায়গায় বলেছে, আজকে যেহেতু উঠলো আবারও বলি। ধরুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো করছে না, মানে প্রধান উপদেষ্টা যদি এটাকে ন্যূনতম কগনিজেন্সে নিতেন, উনি সেটটা পাল্টাতে পারতেন। এখন না, বহু আগে উপদেষ্টা, বিশেষ সহকারী সচিব, পুলিশের আইজি পাল্টালে না আমরা বুঝতাম এটা যে সব রাতারাতি পাল্টে যেত তা না। ওনার ক্যাবিনেটের আর কাউকে দায়িত্ব দেন বা বাইরে থেকে নিয়ে দেন, তাহলে অন্তত বুঝতাম উনি রেকগনাইজ করছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা ভালো চলছে না। উনি চেঞ্জ করছেন না কেন? এগুলো না শেখ হাসিনারা করে। আমি আজকে একদম এটা বলে ফেললাম। শেখ হাসিনারা কেন করে? একটা ডিকটেটর দেখবেন, এই ধরনের ডিকটেটর যে কেউ সব জায়গায়, এবং তার দলব করার চেষ্টা করেছে যে তিনি সর্বশক্তিমান, তার বিবেচনা বোধে কোনো সমস্যা নাই, এই জন্য জনগণ যতই চাপ প্রয়োগ করুক, বল প্রয়োগ করুক, না একে পাল্টান, সে কিন্তু পাল্টাবে না, যে আমার সিদ্ধান্তই ঠিক আছে। ডক্টর ইউসুফ তো এটা দরকার ছিল না। তো তাহলে এটা বলছি। এবং উনি ওই যে আলু পেঁয়াজের দামের কথা কেন বলতে বলে? কারণ উনি কৃষি উপদেষ্টাও তো, মানে উনি স্বরাষ্ট্র চালাতে পারেন না, ওনার হাতে কৃষি উপদেষ্টার, কৃষি মন্ত্রণালয়ের মতো একটা বিরাট মন্ত্রণালয় দেওয়া আছে। মানে এগুলো হাসাহাসির মতো ব্যাপার, শিশু সুলভ কাজ। নিশ্চয়ই এর পিছনে কোনো যুক্তি আছে বা কোনো উদ্দেশ্য আছে। এগুলো অন্তত আমাদের সামনে একটু বলুক। উদ্দেশ্য যদি থাকে এটা খারাপ উদ্দেশ্য। এখন যেটা বলছিলেন যে নির্বাচন যদি না হয়, ইভেন প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন, এটা আমি পেয়েছি ওই যে এই সময় পত্রিকায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার, ওটার একটা অংশ কিন্তু তিনি ডিনাই করেছেন, যে জামাতে নেগোশিয়েট করার। কিন্তু ওখানে একটা কথা ছিল, আমি পরে জেনেছি যে ওই প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়ে অন্য দলের সামনেও এই কথা উনি বলেছেন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তিনি থাকবেন না। ওনার মধ্যে কিন্তু এই ধরনের টেন্ডেন্সি আছে। এর আগেও একবার কিছু ফেব্রুয়ারিতে না হলে তাহলে বুঝুন আমরা আসলে কোন দিকে। আমার ধারণা যারা এই খেলাটা খেলতে চেয়েছে তারা এটাই চায়, তারা তো উনি থাকবেন না, এটা আসলে বোঝা যায়। এবং আমি শুনেছি উনি খুব সিরিয়াসলি নাকি দলের যারা দেখা করতে গেছে এদের সামনে আসলে কথাটা বলেছেন। ওরা এটাই চাইছে যে উনি বিরক্ত হয়ে, একবার তো বিরক্ত হয়ে চলে যাচ্ছিলেন, এরপর আসলে আমরা আর জানি না। এটা একেবারে আননোন টেরেইন। কেউ খেলার সময় মনে করে যে এটা তার পক্ষে খেলাটা যাবে না। চিত্রটা কি হবে? ধরেন উনি করলেন না বা নির্বাচন হলো না, কিছুই জানি না। আমি অপশনগুলো বলি। সেনাবাহিনী সরাসরি ইন্টারভিন করবে, আচ্ছা, নাকি আরেকটা তত্ত্বাবধায়কের মতো হবে, নাকি প্রথম দিন থেকে একটা চেষ্টা আছে একটা বিপ্লবী সরকার তৈরি করা। একটা এটা তো এই মুভ ছিল, এর মধ্যে ছিল। ডক্টর ইউনূস চলে গেলে সেই মুভটা আবার থাকতে পারে। প্রত্যেকটাই খুবই আনসার্টেন। সেটাই বলছি যে এটা দিনের শেষে দেশকে একটা প্রচণ্ড সংঘাতের মধ্যে, এইটা যেই ঘটনাই ঘটুকটা কেন, এখন পর্যন্ত আমরা বিএনপিকে যথেষ্ট সংযমের সাথে মাঠে থাকতে দেখছি। তারা যদি মাঠে তাদের শক্তি নিয়ে নামে, যদি মুখোমুখি অবস্থার তৈরি হয়, হু নোজ,
এবং এই পরিস্থিতি তৈরির ভেতরে আবার অনেক খেলোয়াড় ঢুকবে, দেশি এবং বিদেশি। আমরা একেবারে ডিজাস্টারের মধ্যে চলে যাব। অজানা গন্তব্য, একেবারে অজানা। তুষার, আপনিও কি তাই মনে করেন? এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো আমাদের দেশে পলিটিক্যাল ভায়োলেন্স বিভিন্ন দলের, এটা কিন্তু নতুন না, এটা আমরা চাই না, বাট এটা তো আমরা অভ্যস্ত, এটা আগেও হয়েছে। কিন্তু এখন কিন্তু আমরা শুধু সেই রিস্কে নাই। এই 5 আগস্টের পরের যে আমাদের ভূরাজনৈতিক ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে এখানে ভারত যেভাবে ক্রমাগত উস্কানি তৈরি করছে, যদি সেরকম কিছু হয়, তারা ইতিমধ্যে এরকম বলার চেষ্টা করছে যে তারা বাংলাদেশে লিমিটেড কনফ্লিক্ট তৈরি করবে, এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে বিভিন্ন ভারতীয় পত্রিকায়, লিমিটেড কনফ্লিক্টের দিকে তারা যেতে পারে। যদি এটা যায়, আমাদের যে অভ্যন্তরীণ নিরাপত্তার এই মুহূর্তে যে পরিবেশ বিরাজ করছে এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকজন গাপটি মেরে যেভাবে আছে, আগে তো দেশে সিভিল ওয়ার তৈরি হয়ে যাবে এবং এইটা আমাদেরকে একটা মানে অনন্ত বাজে অবস্থার দিকে নিয়ে যাবে। ফলে আমার মনে হয় যে আগেই শনাক্ত করা দরকার। আমি কিন্তু এটা বলাটা ঠিক হবে না, তবুও এটা বলি যে এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে, হাদির যেদিন মানে নিহত হওয়ার খবরটা যেদিন আসলো, সেদিন এই ঘটনার এবং এই যে বিপ্লবী সরকার গঠনের যে গুঞ্জন, এই পুরোটা জিনিসটা যে আপনি একটু দেখেন, কারা কারা এটা প্রোটাগনিস্ট, কারা কারা এটা কী করতে পারে, কাদের এই ধরনের প্রচেষ্টা ছিল, এটা কিন্তু আমি নাম না বললে আমরা সবাই জানি, মোটামুটি বোঝা যায় যে কারা এর পেছনে আছে। ফলে এদেরকে নিউট্রালাইজ করতে পারছি না আমরা পুরো নেশন হিসেবে, এটা কিন্তু আমাদের জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার। এবং পলিটিক্সকে একটা পলিটিক্সের জায়গায় দখল করে নিচ্ছে মব। প্রথম আলো এবং ডেইলি স্টার এই ঘটনাটা কিন্তু আসলেই বাংলাদেশ ইতিহাসে, প্রথম আলোর বিরুদ্ধে তো সমালোচনা তো খুব কমন সমালোচনা কতগুলো আছে, কিন্তু এই যেভাবে হামলা করা হয়েছে এবং প্রথম আলো তার প্রতিষ্ঠার পরে প্রথমবারের মতো একদিন বন্ধ থাকলো, সেখানে মৃত্যু ঝুঁকি তৈরি হয়েছে, এটা কিন্তু একটা কমপ্লিটলি নতুন বাংলাদেশ। এতদিন পর্যন্ত যেভাবে প্রথম আলোর সামনে উৎপাত যাই হয়েছে, কিন্তু এই ঘটনাটা এটা আসলে অত্যন্ত ডেঞ্জারাস এবং এটা যে আমরা থামাতে পারলাম না। এবং যদি আমরা সরকারের ইন্টেনশনটা, এই যে সরকার নিয়ে কথা হচ্ছে না, সরকার যদি মোটামুটি কিন্তু চিহ্নিত অসংখ্য ভিডিও ফুটেজ আছে যে কারা কারা এই ঘটনার মধ্যে ওখানে ছিলেন। এর মধ্যে একটা ছাত্র সংগঠনের পদধারী লোকেদের নামও কিন্তু আসছে। শনাক্ত করে যদি তাদেরকে আইনের আওতায় আনে সরকার, তাহলে বুঝতে হবে যে সরকার এই ঘটনার পরে এখন অ্যাকশন নিচ্ছে বা সরকার এই ঘটনাটাকে ওন করে না। কিন্তু যদি এখন এটা যদি শুধু নিষ্ক্রিয়ভাবে থাকে, যেভাবে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপি পদের লোকেদের বলতে শুনলাম যে ভারতীয় হাইকমিশন বন্ধ করে দিতে হবে, তারপর হচ্ছে আপনার তছনছ করে দিতে হবে ওই উদীচী ছায়ানট। এখন আপনি এটা বলার পরে এটা ঘটছে, আপনি বলছেন যে আমার এটা দায় নেই, এটা তো হয় না। আপনি তো জিনিসটা ওদিকে মানে ডিরেকশনটা ওদিকে নিয়ে গেছেন। ফলে এদের বিরুদ্ধেও কিন্তু ওই সংগঠনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি নাই। যদি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়, যদি দায়িত্বশীল ছাত্র সংগঠন হয়, তাহলে এদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে, এমনকি শক্ত ব্যবস্থা নিতে হবে। কারণ সংবাদপত্রের উপর এরকম হামলা এর আগে আমরা আওয়ামী লীগ আমলে সংগ্রাম অফিসে দেখেছি। এটা এখন যেটা ঘটলো, এটা গুণগত এবং মাত্রাগত দিক থেকে অনেক আরও গভীর। ফলে এটা আমরা অ্যালাউ করতে পারি না। এটা প্রথম আলো ডেইলি স্টার সমালোচনা আমরা আবার ওরা যখন গুছিয়ে উঠবে তখন আবার করব, কিন্তু এইটা অ্যালাউ করা যাবে না। যদি করে তাহলে যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নাম আসছে, সরকারের নিষ্ক্রিয়তার কথা আসছে, তাদের কিন্তু এটার সম্পূর্ণ দায় এটা তাদেরকে নিয়ে বেড়াতে হবে সবসময়। তুষার, এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন সারোয়ার তুষার, ডাক্তার জাহিদুর রহমান। জাহিদ, আপনার কাছে যেটা কি বলছিলেন, তুষার উল্লেখ করেছিলেন বাট পুরোটা জাননি। আপনি জানেন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কে কিন্তু এটা নিয়ে একটা টানাপোড়েন চলছে, এবং শুধু টানাপোড়েন না, যেদিকে যাচ্ছে, আমি মেলাকাল ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলাম ইত্তেফাকে, তো আমি খুব শঙ্কিত যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে, যে অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে, এটা খুব স্বাভাবিক নয় এবং এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। আমি মনে করি আপনি এটা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, ভালো বোঝেন, আপনি দীর্ঘ সময় অবজার্ভ করেছেন। মানে প্রথম কথাটা হচ্ছে, ভারতের দিক থেকে এমন রেটরিক ব্যবহার করা হয় যেটা আমরা ক্ষুব্ধ হতে পারি, এটা ইললজিক্যাল না। যেমন একটা উদাহরণ দিই, আমাদের হাসরাত আবদুল্লাহ সাম্প্রতিক সময়ে যেভাবে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন, আমি যদি পাল্টা বলি যে ভারতের কি আমাদের বিরুদ্ধে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে সিরিয়াস বক্তব্য আছে না? আছে তো। আমাদের এটা কেটে ফেলবো, হিল ট্র্যাক্টর নিয়ে যাব, পঞ্চগড় কেটে ফেলবো, অখণ্ড ভারত। ওদের রীতিমতো RSS এর এটা তাদের একেবারে এদের বিল্ট ইন স্বপ্ন তাদের পার্লামেন্টে দিয়েছেন, কিন্তু তারপরও কি আমি সমর্থন করবো না? নো ওয়ে। বাংলাদেশে সেদিন চিটাগংয়ে ডেপুটি হাই কমিশনের বাড়িতে তেমন কিছু হয়নি, কিন্তু একটা চেষ্টা ছিল
খুবই অ্যালার্মিং এগুলো। এবং একটা ছাত্র সংগঠনের নেতা ভারতীয় দূতাবাস উচ্ছেদ করে ফেলতে হবে ধরনের আলাপ আনছেন। এরপর ভারতে আবার আমাদের হাই কমিশনের সামনেও ঘটনা ঘটেছে, সেটা পাল্টাপাল্টি এগুলো শুরু হচ্ছে। এখন আসলে আমাদের জায়গা থেকে একটা ঝুঁকি যে কোথায়, আমি সেটা বলতে চাই। যেমন ধরুন, আমরা যখন ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলি, যেখান থেকেই তোলা হোক, যেভাবেই তোলা হোক, এটা ভারত অ্যাম্পলিফাই করতে পারে। আমাদের না মেনে নিতে হবে ভারতের এই পাওয়ার গ্লোবালি যা আছে। টপ মিডিয়ারগুলো আপনি খুঁজতে যান, দেখবেন ভারতীয় বংশোদ্ভূত লোকজন। এবং অবাক হওয়ার ব্যাপার, আমি দেখেছি আমার খুবই শ্রদ্ধাভাজন মানুষও ভারতকে ঠিকঠাক মতো অ্যাসেস করতে পারছেন বলে তা না। ইন্টারন্যাশনাল মিডিয়াতে আছেন কিন্তু ঠিকঠাক অ্যাসেস, আমি নামই বলে ফেলি, আমার খুব পছন্দের একজন মানুষ, সিএনএন ফরিদ জাকারিয়া। আমি অবাক হয়ে দেখি উনি ভারত সম্পর্কে কি সঠিক অ্যাসেস করতে পারেন বলে আমার কনফিউশন আছে, বা তাদের মধ্যে কোথাও না কোথাও এক ধরনের বায়াস আছে। তো যে কথাটা বলছিলাম, তাদের কিন্তু সেই ধরনের সক্ষমতা আছে। এগুলো যদি তারা ইন্টারন্যাশনালি প্রজেক্ট করে, স্প্রেড করে, কারণ ওই যে যা চেয়েছিল ভারতের মিডিয়া, আমি খুব খুঁজলাম, হাসনাত আবদুল্লাহর বক্তব্যটাকে তারা খুব সিরিয়াসলি নিচ্ছে এবং অ্যাম্পলিফাই করছে। এখন ভারত আগে কি বলেছে না বলেছিল, ওইটা স্প্রেড করার ক্ষমতা, ওইটা স্প্রেড করার মতো আসলে যোগ্যতা বা আমাদের সারা গ্লোবাল মিডিয়াতে আমাদের ওই ধরনের তেমন কেউ নাই আসলে। ফলে ওদেরটা অ্যাম্পলিফাইড হবে। আরেকটা বাইরের দুনিয়াতে এই মুহূর্তে যেটা আলোচনা হচ্ছে, পর্দার আড়ালে অবশ্যই ডিপ্লোম্যাটিক চ্যানেলে, কূটনীতিকরা অস্বস্তির মধ্যে আছেন, নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। এইটা একটা দেশের জন্য কিন্তু খুবই দুঃসংবাদ। খুব স্বাভাবিক, একটা দেশের টপ পত্রিকা যদি পুড়িয়ে দেয়, ধরুন ভারতীয় হাই কমিশনের দিকে যাওয়া হচ্ছে, ঘেরাও, এই ধরনের কর্মসূচি আগে হয়েছে, আমেরিকান ইয়ে করবে, কিন্তু এবার ছেড়ে দিলাম, এরপর আমরা ঢুকে পড়বো। আগে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে প্রত্যেকটা দূতাবাসে যে আস্থা ছিল, সেই আস্থাটা কি আর এখন আছে? আপনি চোখের সামনে দেখছেন দেশের টপ নিউজ পেপার পুড়িয়ে দিচ্ছে, ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে আছে, কিছু করছে না। তো ভারতীয় দূতাবাসে বা অন্য কোনো দূতাবাসে এই ঘটনা ঘটবে না তার গ্যারান্টি কি? এটাই হলো মূল সংকটের জায়গা আসলে, যে আমাদের এখন যখন আপনি একটা জায়গায় আইন শৃঙ্খলা রক্ষায় ফেল করেন, গুরুত্বপূর্ণ জায়গা, এবং যেটা প্রেডিক্টেবল, সবচেয়ে জরুরি কথা হচ্ছে এটা, হঠাৎ ঘটনা ঘটলো, ধরলাম আমরা ওসমান হাদি গানশট ইঞ্জুরি, তো মুহূর্তেই মারা যেতে পারে, অন স্পট ডেট হতে পারে। তারপর চারদিকে স্পন্টেনিয়াসলি মব তৈরি হলো, নানান কিছু ভেঙে টেঙে ফেললো, সেটা একটা জায়গা। উনি 6 দিন পর মারা গেলেন। মারা যাওয়ার আগের দিন প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের মন্ত্রী ফোন করেছিল, উনি ওনার স্ট্যাটাসে শেষ বাক্যে লিখেছেন দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ করছেন। তার মানে উনি প্রেডিক্ট করছেন অশান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি কি করেছেন? পত্রিকাগুলো, প্রথম আলো থেকে বা রিলসের থেকে জানানো হয়েছে, মানে মানুষ এসে হাজির হওয়ার পর, আমি এটাকে মব বলছি না, মানুষ এসে হাজির হওয়ার পর ওখানে পুলিশ প্রেজেন্ট ছিল, সেনাবাহিনী প্রেজেন্ট, আপনি স্টেপ নেন, তো দূতাবাস তো ভয় পেতে পারি। এবং আমাদের সম্পর্কে ওই যে আমি শেখ হাসিনা সম্পর্কে বলতাম না যে মগের মুল্লুক, এটা ওই যে অনেকে বলেন মবের মুল্লুক যদি হয়ে যায়, এটা মবক্রেসি যদি হয়ে যায়, কেউই আসলে, এটা শুধু এই না, ভবিষ্যতের বাংলাদেশে আমাদের এখানে কে ইনভেস্ট করতে চাইবে, কে কি করে, এগুলো সব গ্লোবাল নিউজ হচ্ছে একটা দেশের। ধরুন নির্বাচনের পরে পুলিশ বাহিনী কি কাজ করতে শুরু করবে জাদুর মতো? এই যে অনাস্থা তৈরি হলো, এই অনাস্থার ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়, অনেকটা মনে রাখতে হবে। অনেক ধন্যবাদ তুষার। এই যে নিরাপত্তাটা নিয়েই আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন আসলে। আর নিরাপত্তা না থাকলে শুধু নির্বাচন কেন, এটা তো আপনার বাড়িতেও যদি নিরাপদ না ভাবতে পারেন, তাহলে তো আপনার এই সবই বেঁচতে যাবে। আমি জানেন আসিফ মাহমুদের একটা মন্তব্য আমি আমার সামনে আছে, ঝুঁকি আছে জেনেই প্রার্থী হতে মনোনয়নপত্র নিলাম। হ্যাঁ, আমাদের সবার ক্ষেত্রেই ঘটনা কিন্তু মোরলেস একই। আচ্ছা, আমরা তো প্রত্যেকেই জানি যে ঝুঁকি আছে। ঝুঁকি তো এই মানে গণঅভ্যুত্থানের পরে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, বিশেষত আলোচিত ছাত্ররা, তারা তো টার্গেট, আওয়ামী লীগের টার্গেট এবং আরও অন্যান্য শক্তির টার্গেট থাকতে পারেন মানে পার্শ্ববর্তী দেশের। কিন্তু এই ঝুঁকি নিয়েই তো আমরা আছি। কিন্তু আপনার দেশের মধ্যে যদি আমরা সবাই এক থাকতে পারতাম, মানে যারা পরাজিত শক্তির বিরুদ্ধে যে শক্তিগুলো আছে, আমরা যদি সবাই এক থাকতে পারতাম, এটাই একমাত্র উপায়, এবং জনগণকে সাথে রাখতাম, এটাই একমাত্র উপায় যে ঝুঁকি আছে কিন্তু আমরা তবু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি। কিন্তু সেটা অবস্থা তো সেখানেও নাই। এখানে আমাদের মধ্যে আপনি দেখবেন যে হাদির এই ঘটনাকেও কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে, বিভিন্ন গ্রুপ বিভিন্ন মানে আপনার ইন্টারেস্ট নিয়ে নেমে পড়েছে, এবং এখানে আসলে কারোর মধ্যে কোনো ঐক্য নাই। এবং সেই কারণেই হচ্ছে ভয়টা বেশি যে কি ঘটবে, সামনে কি ঘটবে এবং কি ঘটতে পারে। বিশেষত এই যে
মানে আপনি ধরেন এই যে যুদ্ধের কথা যখন আসে, যারা এরকম বলেন যে আমরা যুদ্ধ করবো এই সেই, তারা আসলে বাস্তবতা থেকে অনেক দূরে। অনেক দূরে কেন? কারণ একটা দেশ যুদ্ধে জড়াতে পারে, হার জিত পরে, যদি তার অভ্যন্তরীণ নিরাপত্তা সংহত থাকে। রাইট। আমাদের এখন অভ্যন্তরীণ নিরাপত্তার এমন দশা, যেটা আমি একটু আগে বললাম, যে কোনো কিছু ক্রস বর্ডার হলে আগে আমাদের দেশের ভেতরে একটা বড় ধরনের ঝামেলা লেগে যাবে, আমরা তো সেটাই সামাল দিতে পারবো না। এ কারণে আমরা অমুক কমিশন উচ্ছেদ করব, এটা অত্যন্ত অ্যালার্মিং বক্তব্য, এবং এটার তাকে যে নিয়ন্ত্রণ করা হচ্ছে না ওই দলের পক্ষ থেকে, এবং সরকারও এ ব্যাপারে নিশ্চুপ, এটা খুব ভয়ঙ্কর কথা। কারণ কি, আমি এটা বলতে পারি, আমি নিজে আন্তর্জাতিক আইন নিয়ে কিছু পড়াশোনা করেছি, প্যালেস্টাইন নিয়ে একটা বই লিখতে গিয়ে আমি দেখেছি যে বড় রাষ্ট্রগুলো এই যে সিকিউরিটি কনসার্ন, এই ধারণাটা ব্যবহার করতে পারে যে অমুক পার্শ্ববর্তী দেশ আমার জন্য সিকিউরিটি থ্রেট হয়ে উঠেছে। রাইট। এবং সেক্ষেত্রে আপনি এই যে এটা দেখাবেন, বক্তব্য আছে, উচ্ছেদ করার কথা বলা হচ্ছে, তখন কিন্তু এই যে যেটাকে বলে প্রিএমটিভ মেজার, সে চাইলে নিতে পারে। এটা সবাই বুঝবে, পত্রপত্রিকা লেখালেখি হবে যে এটা ঠিক না, কিন্তু সে গায়ের জোরে এটা করে ফেলবে, এবং জাতিসংঘে এটা নিয়ে অনেকদিন তুলকালাম হবে, কিন্তু আলটিমেটলি ওই ছোট দেশটা বা পার্শ্ববর্তী ছোট দেশটা কিন্তু জাস্টিস পাবে না। এটাই হয়ে আসছে। ফলে আমাদের এখানে যারা এই উস্কানিগুলো দিচ্ছেন, এবং আমরা 2010 ট্রাকের ঘটনা জানি, 10 ট্রাকের পরিণতি জানি, এবং এটা থেকে বিএনপি এটাতে কীভাবে সাফার করেছে সেটা জানি। এখান থেকে আমাদের কোনো শিক্ষা আমি দেখতে পাচ্ছি না এবং দলগুলোর, এবং তারা এই বক্তব্যগুলো নিয়ন্ত্রণ করছে না, বরং মনে হচ্ছে যে এগুলো ওই যারা আসলে শিক্ষানবিশ তাদেরকে দিয়ে বলাচ্ছে, তাদের মনের কথাটা শিক্ষানবিশদেরকে দিয়ে বলাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো সেটা যাই হোক, বাংলাদেশকে যদি আপনি ভালোবাসেন তাহলে বাংলাদেশের এই ঝুঁকিতে আপনি ফেলতে পারেন না। কারণ এখন ভারত চাইবে নানাভাবে এখানে নির্বাচনটাকে নষ্ট করে। ভারত কিন্তু প্রথম দিকে বলতো দ্রুত নির্বাচন দেন। যখন সে দেখলো যে এখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন সে চাচ্ছে যে এখানে বাংলাদেশে নির্বাচনের মধ্যে দিয়ে একটা স্টেবিলিটির দিকে যাক। এটা আসলে ভারতের স্বার্থের পরিপন্থী হয়ে উঠেছে। এখন আপনি তো প্রকারান্তরে তার পারপাস সার্ভ করতে পারেন না, কিন্তু দেখা যাচ্ছে যে ইন দ্য নেম অফ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আপনি আসলে ইন্ডিয়ান পারপাসটাই সার্ভ করছেন। এটা অনেক দিন ধরে আমরা দেখে আসছি যে বাংলাদেশে যে কোনো ধরনের এক ধরনের উগ্রবাদ তৈরি হলে এটা সবার আগে ভারতকে সুবিধা দেবে, সবার আগে বিজেপিকে সুবিধা দেবে, কিন্তু আপনি ভারত বিরোধীটাকে ওই জায়গায় নিয়ে যেতে চান। এখন দেখেন হাদির এই হত্যাকাণ্ডের, এটা কিন্তু আরও খুব সিরিয়াস। হাদির হত্যাকাণ্ডের ঘটনার পরে প্রথমেই কথাটা ছাড়া হলো যে তারা বর্ডার ক্রস করেছে, অপরাধীরা বর্ডার ক্রস করেছে, এবং তারপর কিন্তু এই অ্যান্টি ইন্ডিয়ান্স, যেটা বাংলাদেশে কিছু ন্যায্য অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আগে থেকেই থাকে, সেটা আবার এই ঘটনাকে কেন্দ্র করে সামনে আসলো। এখন কিন্তু আবার বলা হচ্ছে যে তারা দেশের ভেতরেও থাকতে পারে। তাহলে আমরা আগে থেকেই কেন এই কথাটা সামনে আনলাম? নিশ্চয়ই এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে। এখন যদি কয়েকদিন পরে, এখন দেখেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা বন্দুক যুদ্ধ চাই না, তার মানে কি তাদের কাছে নিশ্চয়ই এই ধরনের তথ্য কিংবা তারা আঁচ করতে পারছেন যে অপরাধীরা দেশে আছে, বন্দুক যুদ্ধ না, তাদেরকে জীবিত গ্রেফতার করতে হবে। তাহলে আগে থেকে এই কথাটা কারা ছড়ালো এবং তাদের কি উদ্দেশ্য? আপনি এবং খেয়াল করেছেন নিশ্চয়ই যে এই কথাটা বাংলাদেশের বাইরে থেকে প্রবাসী যে সমস্ত অ্যাক্টিভিস্ট আছেন তারা ছড়াচ্ছেন, যে মানে একদম স্পেসিফিকভাবে একজনের কথা বলা যাবে, তিনি আসলে এটা ছড়িয়েছেন যে দেশের বাইরে চলে গেছে। এখন আবার ঘটনা উল্টোভাবে বলা হচ্ছে। ফলে সব মিলিয়ে মনে হইতেছে যে হাদির এই ঘটনাটাকে একটা অন্যদিকে নেওয়ার জন্য অনেকগুলো অ্যাক্টর একসাথে কাজ করেছে। অনেক ধন্যবাদ জাহিদ। এই শুধু তো হতাশা, অনিশ্চয়তা, এই মধ্য থেকে কি করণীয়, মানে কি অবস্থা নাগরিক হিসাবে বা আপনার ভাবনায় কি আছে? আমরা শোরগোল করতে পারি এবং শোরগোল করে যাওয়া উচিত আমি মনে করি। এই যে ধরুন আমরা আজকে কথা বললাম, সব জায়গা থেকে ডক্টর ইউনূস অন্তত যাতে ভয় পান যে ওনার কিন্তু হারানোর অনেক কিছু আছে। উনি যখন এখানে এসছেন তখন আমরা একটা কথা বলতাম যে ডক্টর ইউনূসের আসলে কিছু অর্জন হবে না। আমি ফান করে এমনও বলেছি যে একটা ঘটকের মতো, মানে বিয়ে যদি সুখের শান্তির হয় ঘটকের প্রশংসা কেউ করে না, কিন্তু বিয়েতে সমস্যা যদি হয় ঘটককে খোঁজে। সো ডক্টর ইউনূস খুব ভালো দেশ চালালে দেখতেন কেউ বলতো না, লোকজন বলতো আরে উনি তো ডক্টর ইউনূস, উনি এত বড় মানুষ, দেশ তো ভালো চালাবেনি। সমস্যা যখন হচ্ছে তখন সমস্যা হচ্ছে না, উনি ঘটকের মতো, উনি বিপদে পড়বেন কিন্তু। সো আমাদের খুবই শোরগোল করতে হবে। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোর, আমি এনসিপিকে একটা ধন্যবাদ দিতে চাই যে এনসিপি খুবই দায়িত্বশীল আচরণ করেছে। তারা মুখে বলেছেন, নাহিদকে আমরা তাদের নেতৃবৃন্দ সহ শাহবাগে দেখেছি, ডেইলি স্টারের ওখানে দেখতে গেছি, আজকেও ডেইলি স্টারের যে প্রোগ্রাম সেখানে গেছে, সেখানে কিছু বক্তব্য দিয়েছেন। তারা অতীতে কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুল ভেবেছেন, সেগুলোর স্বীকৃতি আছে। সো এটা আমি জামাতের কাছে এক্সপেক্ট করি না। জামাতের ছাত্র সংগঠন যা বলছে, এবং বাদ দেই জানাব তাহের গাজওয়াতুল হিন্দের আলাপ এনেছেন না, 50 লাখ তরুণকে উনি রেডি রাখছেন ভারতের সাথে যুদ্ধ করার জন্য টন্য। সো বাদ দেই, বিএনপিকে দায়িত্বশীল আচরণ করতে হবে সবচেয়ে বড়। এনসিপির সমস্যা হচ্ছে এনসিপির এখনো ওই জনশক্তি তৈরি হয় নাই যে তারা সব জায়গায় ভিজিল্যান্ট হতে পারবে। তারা তাদের যে নৈতিক এবং তাদের বয়ানের যে
সার্ভিস সেটা তারা দিতে পারবে, দিচ্ছে। আমি আশা করি তারা কন্টিনিউ করবেন। বিএনপির উচিত হবে আসলে এই ধরনের একটা ভূমিকা নেওয়া, যেখানে তারা আসলে সরকারের ওপরে, প্রশাসনের ওপরে চাপ জারি রাখতে পারেন। এবং আমি বিশ্বাস করি 25 তারিখ জনাব তারেক রহমান দেশে আসার পর এই ব্যাপারগুলোর একটা মেজর পরিবর্তন হয়ে যাবে। এজন্যই আসলে যে ওসমান হাদির ঘটনা বা আরও কিছু ঘটনা যা যা ঘটানোর চেষ্টা হয়েছে, তাকে ভয় পাইয়ে দেওয়ার হয়তো একটা চেষ্টা আছে। তিনি দেশে আসলে আমি সত্যিকার অর্থেই মনে করি যে অনেক বেশি পরিবর্তন হবে, এবং এই শঙ্কা, জনগণের মধ্যে যে শঙ্কা আছে বা নির্বাচন নিয়ে যে রিল্যাক্টেন্স দেখছি আমরা প্রশাসন, পুলিশ বা সেনাবাহিনীর মধ্যে, এগুলো অনেকটা কেটে যাবে। এটা হলো একটা দিক, জি। কিন্তু এটা তো আপনি সরগোল তুললেন, কিন্তু এটার তো কার্যকর একটা রূপ নিতে হবে, সেটা কিভাবে হবে? সেটাও যে বলছি, বিএনপি তারেক রহমান আসার, পলিটিক্যাল পার্টিগুলোর প্রেশার তৈরি হওয়া, এই প্রেশার তৈরি করাই আসলে, এর বাইরে খুব বেশি কিছু করার নেই। এবং আমি মনে করি বিএনপিকে বিশেষ করে, কারণ যেহেতু তাদের সংখ্যার শক্তি আছে, মাঠে থাকা দরকার হবে। যেহেতু পুলিশ করছে না, বিএনপি ইটস এ ভেরি রিস্কি গেম। আপনি মাঠে থাকলে বিপদটা কোথায় হয়? অন্যদের সাথে একটা সংঘাত তৈরি, যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তারা কিন্তু চায় আবার এই দুই পক্ষের মধ্যে একটা সংঘাত লেগে যাক। তো সেটাও তার মাথায় রেখে তারপরও মাঠে একটা শক্তি তার কোনো একটা ফর্মে রাখতে হবে আমাদের নির্বাচন হওয়া পর্যন্ত। এবং সবচেয়ে বড় কথা, বিএনপি নিজে কোনো ধরনের এই নির্বাচন রিলেটেড সংঘাতে নিজেদের মধ্যে বা অন্য কারোর মধ্যে যেন জড়িয়ে না পড়ে, এটাই এখন পর্যন্ত সঠিক পথ বলে আমার কাছে মনে হয়। আমি বাইরে একটা পত্রিকায় একটা খবর দেখছিলাম যে বাংলাদেশে নির্বাচন ছাড়াই ক্ষমতা দখলের একটা লড়াই আছে, ক্ষমতা দখলের চেষ্টা আছে। হ্যাঁ, এটা তো সবসময় আছে, সবসময় এরকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থাকে, এবং এরা এখন আরও তৎপর হয়েছে এরকম মনে করার অনেক যথেষ্ট কারণ আছে। এইখানেই হচ্ছে রাজনৈতিক দলগুলোর আপনার ভূমিকা, বিশেষত বড় রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এখানে ভূমিকা রাখতে হবে যে আমরা পলিটিক্যাল প্রসেসটাকে সামনে রাখবো। এই পলিটিক্যাল প্রসেসের মধ্যে কোনো স্মুথ ব্যাপার নাই, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু এটা ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমরা 1/11 দেখেছি, এবং সেই 1/11-এর পরে কীভাবে আবার আওয়ামী লীগ, 1/11 মানেই কিন্তু আওয়ামী লীগ ফেরত আসা, এই ধরনের। ফলে এখানে রাজনৈতিক দলগুলোকে এই যে যারা এরকম আপনার দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড করছে এবং তাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তাদেরকে আসলে জনগণের সামনে এক্সপোজ করতে হবে যে তারা আসলে দেশে ভালো চায় না, তারা আসলে ব্যক্তিগত লাভালাভের জিনিসটা আছে, তারা পুরো দেশকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে নিজেরা এখানে রাজত্ব করতে চাচ্ছে। তাদের ব্যাপারে যদি সব রাজনৈতিক দল কথা বলা শুরু করে, তাহলে আমার মনে হয় যে তারাও কিছুটা নিবৃত্ত হবে, কারণ তাদের আসলে তো বৃহত্তর জনগণ এবং রাজনৈতিক শক্তির তুলনায় তারা কিছুই না, কিন্তু তারা প্রাসাদ ষড়যন্ত্র করতে পারে। তো সেটা বন্ধ করার উপায় বের করতে হবে। না, কিন্তু এটা তো ঠিক আছে যে এইরকম করতে হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন তো হচ্ছে না। কারণ হলো যে আপনার এই ভূতটা তো সরকারের ভিতরে আছে, এই কারণে হচ্ছে না। এখন এখানে রাজনৈতিক দলগুলো, আমি যেটা দেখি বিএনপি কিংবা এনসিপি, তারা কিন্তু সচেতন, তারা জানে। আপনারা সরকারে ছিলেন, আপনারা কি টের পান নাই? মানে এই সরকারের গঠনটা তো একটু ডিফারেন্ট, এখানে বিভিন্ন সেক্টর থেকে আপনার নাম প্রস্তাব করে একটা করা হয়েছে, এবং মূলত এই সরকারের লেজিটিমেসিটা ছিল প্রধান উপদেষ্টা নিজে এবং ছাত্র উপদেষ্টারা আছেন, ফলে একটা গণঅভ্যুত্থানের ফ্লেভারের মধ্যে ছিল। ভেতর থেকে অনেক কিছু ফাইট করতে হয়েছে। আপনি জানেন একটা জিনিস আমি বলতে পারি, ওই যে আপনার দলকে শাস্তি দেওয়া, দল হিসেবে শাস্তির বিধান রাখা, এটা কিন্তু কেটে দেওয়া হয়েছিল। ছাত্র উপদেষ্টারা আবার জোর দিয়েছিলেন, তারপরে আবার সেটা পরবর্তীতে আবার সংশোধন করা হয়েছে। ফলে এখানে সবসময় এই টানাপোড়েনটাই গভর্নমেন্টের মধ্যে থেকেছে। আমরা বাইরে থেকে পরাজিত শক্তি, আওয়ামী লীগ, তাদের নানা ধরনের ষড়যন্ত্র, এগুলো নিয়ে কথা বলেছি, এটা একদিক। আরেকদিক হচ্ছে এই সরকার যে অনেক ক্ষেত্রে মানে বিলো এভারেজ কাজ করেছে, এটা কারণ কিন্তু তার ভেতরকার টানাপোড়েন। এই সরকারের ভেতরকার টানাপোড়েন সরকার কখনো মানে মিট আপ করতে পারে নাই। এবং এখন তো শেষের দিকে, এখন যেটা হবে যে এই ডিস্টার্বিং এলিমেন্টসগুলোর ব্যাপারে সতর্ক থেকে আপনার নির্বাচনী প্রসেসটা এগিয়ে নিতে হবে, এবং যদি সমস্ত রাজনৈতিক দল মানে তাদের সকল শক্তি নিয়ে নির্বাচনের পথে নেমে পড়ে, সেটা কিন্তু আর আপনি আটকাতে পারবেন না। তখন পুরো জিনিসটাই নির্বাচনের দিকে মুভ করবে। ধন্যবাদ। শেষ পর্যায়ে কনক্লুশন তো আমি দেখতেছি না, এটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে এই টকশো মানে এই অনুষ্ঠানের উপসংহার ছাড়াই, মানে অর্থাৎ আমার গন্তব্য ঠিক না করেই আমরা শেষ করতে চাই, মানে উদ্দেশ্যবিহীন হয়ে যাচ্ছে। আমি ঠিক তা মনে করি না। আমি তুষার যেটা বলেছেন, আমি অন্যান্য জায়গায় অনেক আগে থেকে নির্বাচনে আনসার্টেনিটি আছে, এবং সত্যিকার অর্থেই মানে খুবই হেভিওয়েট প্রার্থীরাও কনফিউজ নির্বাচন হবে কিনা। আমি কারণটা বুঝি, নির্বাচন ব্যয়বহুল ব্যাপার, তারা কতটা ব্যয় করবেন কি করবেন না, নির্বাচন যদি না হয় সেই ব্যাপারে তাদের ইয়ে আছে। কিন্তু আমি সবসময় একটা কথা বলেছি যে আমাদের নির্বাচন হবে, নির্বাচনটা অস্থিরতা তৈরির আরও চেষ্টা হবে।
আরও টার্গেটেড ক্লিনিং হতে পারে, ওটাকে ভিত্তি করে আরও কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা যে খুব ভালো হবে তা না, ডক্টর ইউনূস যেভাবে বলেন, কিন্তু মোটা দাগে গ্রহণযোগ্য একটা নির্বাচনও হবে বলে আমি মনে করি। আমাদের একটা গণতান্ত্রিক ওই দিকে আমরা এখন পর্যন্ত এগোচ্ছি। কারণটাও বলে ফেলি, বাংলাদেশে আমাদের সৌভাগ্যক্রমে বিএনপির অনেক সমালোচনা আছে, আমরা ওই আবার আপরাইজিংয়ের হিস্ট্রিতে যদি যাই, যেসব দেশ অন্তত যে দুটো দেশ মোটা দাগের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, নির্বাচন হয়েছিল, সেখানেও আসলে সেই অর্থে প্রকাশ্য কোনো রাজনৈতিক দল ছিল না। তিউনিসিয়াতে এন্নাদার কথা যদি বলেন, সে একরকম গোপনই করতো, সে আসলো নির্বাচনে, মুসলিম ব্রাদারহুড, দুটো আসলে একই ঘরানার পার্টি, ইজিপ্টের কথা বলছি। কিন্তু বাংলাদেশে প্রকাশ্য একেবারে গ্রাসরুট পর্যন্ত সংগঠন থাকা একটা রাজনৈতিক দল আছে। তাই আমরা আশা করি যে নির্বাচনের পরও একটা মোটা দাগের স্টেবিলিটির দিকে আমরা যাব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রত্যাশার মধ্যে দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আসলে আমাদের মানুষ কিন্তু খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কোনো বিদেশি বিনিয়োগ হচ্ছে না, দেশি বিনিয়োগ হচ্ছে না, দেশের অর্থনীতি চরম খারাপ অবস্থা। আর এগুলো কলঙ্ক হয়ে থাকবে যে দেশের প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হলো, নির্বাচিত সরকার আসলেও যারা বিনিয়োগকারী তারা দেখবে যে বাংলাদেশের পুলিশ বাহিনী তো ছিল, সেনাবাহিনী তো ছিল, তারা এগুলো ঠেকাতে পারেনি, এগুলোর ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী হবে। শেষ করতে হচ্ছে। তুষার, অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।